চলে আসি, চলো এলডিএলটা কিভাবে আমার বডিতে ইউটিলাইজ হয় বা এলডিএলটা আমার বডিতে কিভাবে মেটাবোলাইজড হয় এটা নিয়ে চলো একটু কথা বলি। দেখো এলডিএল মেটাবলিজমটা বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে যে ওর ফেট ওটা তৈরি হয়ে গেল, উইদিন দা সার্কুলেশন তৈরি হয়ে গেল, তাহলে এখন কি হবে? এখন তো তাকে মানে কেউ না কেউ তাকে নিয়ে ইউজ করতে হবে, তাই তো? সে তো তৈরি হলো আমার পেরিফেরিতে অথবা লিভারে আলটিমেটলি, যে এই যে এটা তো একটা কোলেস্টেরল স্টাফ, এটা হচ্ছে একটা মানে কোলেস্টেরল স্টাফ একটা কম্পোনেন্ট, তাহলে কোলেস্টেরল সাপ্লাই দিবে বিভিন্ন জায়গায়। তো কিভাবে কাজটা হয় এইবার একটু তোমরা খেয়াল করে দেখো। আমরা জানি যে 70% কিন্তু লিভারে ক্যাটাবোলাইজড হয়, আর 30% হচ্ছে তোমার পেরিফেরাল টিস্যুতে ক্যাটাবোলাইজড হয়। এবার তোমরা এই ছবিটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, যে এই যে আমি বলেছিলাম যে কাইলোমাইক্রন রেমনেন্ট অথবা ভিএলডিএল রেমনেন্ট বা ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিনের যে 50%, ওদেরকে যদি লিভার ইন্টারনালাইজ করতে চায় তাহলে কি লাগবে? অ্যাপো ই লাগবে, কারণ অ্যাপো ই দেখেই কিন্তু ওদেরকে চিনবে। আর আমার এলডিএল এর ক্ষেত্রে এটা লাগবে না, কারণ কি তোমার যে সমস্ত টিস্যুতে এলডিএল যে তার এই লিপিডটাকে সাপ্লাই দিবে সেই সমস্ত জায়গায় কি আছে? এলডিএল রিসেপ্টর আছে, ঠিক আছে? তাহলে এই এলডিএল রিসেপ্টর সে এই যে অ্যাপো বি 100 এইটার গায়েও দেখো একটা এই যে এখানে গায়েও একটা রিসেপ্টর লাগানো আছে, তাহলে এইটা এই রিসেপ্টরের সাথে এই রিসেপ্টরটা কম্পিটেবল, সেই জন্য একে দেখে চিনতে পারবে। ও যদি অ্যাপো ই নিয়ে আসে ওকে কিন্তু চিনতে পারবে না, ওকে ইন্টারনালাইজ হতে দিবে না। তাহলে দেখো এলডিএল কে সেলের ভিতরে ইন্টারনালাইজ করার জন্য আসলে এটা একটা প্রবলেম, সাউন্ড কম আসছে, আমি দেখি যে এটা সম্ভবত ইন্টারনেটের প্রবলেমের কারণে এটা হয়, বুঝছো? এখন আসলে কিছু করার নাই। আমি এই ইসে পরে চেঞ্জ করেছি, আমি ওয়াইফাই চেঞ্জ করেছি, একটা মডেম চেঞ্জ করেছি, তারপরে প্রবলেম হলে আসলে আই হ্যাভ নাথিং টু ডু। তো এইখানে আসো, এটা একটু দেখো খেয়াল করে, সেটা হলো যে কারণ টাইম কম আমাকে শেষ করে দিতে হবে। তো এই যে এলডিএল রিসেপ্টর যেটা আছে, এই এলডিএল রিসেপ্টর এর গায়ে যে অ্যাপোবি 100 লাগানো আছে এটা দেখে চিনতে পারবে এটা এটার সাথে কি হবে? বাইন্ড করবে। তাহলে এই রিসেপ্টরের সাথে এলডিএল রিসেপ্টরের সাথে তোমার এই এলডিএল এর যে রিসেপ্টর এরা দুইজন মিলে বাইন্ড করলো, বাইন্ড করার পরে দেখো কি হয়, তখন এটা ইন্টারনালাইজ হয়ে যায়, এন্ডোসাইটোসড হয়ে যায় উইদিন দা সেল, সেলের ভিতরে আসলো। এবং আমরা তো জানি এটা একটা এন্ডোজোম তৈরি করলো। আমরা জানি যে আমাদের বডির ভিতরে কি আছে? লাইসোজোম আছে, তাই না? লাইসোজোম তো এটা হচ্ছে যে একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ দ্যাট প্রেজেন্ট উইদিন দা সাইটোপ্লাজম। তো এই লাইসোজোমের মেইন কাজ কি? লাইসোজোমের মেইন কাজ কিন্তু ওইটার ভিতরে বিভিন্ন ধরনের ডিগ্রেডেটিভ এনজাইম থাকে, আই মিন লাইপোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, এই ধরনের এনজাইম গুলোর ভিতরে থাকে। তো আমরা কি জানি একটা মানে এই এলডিএলটা আলটিমেটলি কি? আলটিমেটলি এটা এলডিএলটা তো একটা লাইপোপ্রোটিন, তাহলে লাইপোপ্রোটিন হলে ওর ভিতরে কি কি থাকার সম্ভাবনা আছে? যেহেতু এটার ভিতরে এখন ও টিএজি সবকিছু দান করে করে রাস্তায় সব দান করে দিয়ে আসছে, দান করে দিয়ে ও তো কোলেস্টেরল রিচ হয়ে গেছে, তার মানে ওর ভিতরে এখন কোলেস্টেরলের পরিমাণ, ফ্রি কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার এটার পরিমাণ অনেক বেড়ে গেছে রাদার দেন টিএজি। টিএজি ফ্রি কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার এটা অনেক বেড়ে গেছে। তো যখনই সেই লাইসোজোমাল এনজাইম গুলো আসবে এর সাথে দেখবা যে এই লাইসোজোম এসে ওর সাথে ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে এই লাইসোজোমাল এনজাইম গুলো এসে এটাকে ভাঙবে, ভেঙে তাহলে কি করবে? ভেঙে ওই যে বাইরের দিকে তো প্রোটিন আছে, তাহলে প্রোটিন ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। আর এর ভিতরে যদি কোলেস্টেরল থেকে থাকে, কোলেস্টেরল এস্টার যদি থাকে, তাহলে তো কোলেস্টেরল এস্টার থেকে একটা ফ্যাটি অ্যাসিড সরাই দিতে হবে, তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো, এছাড়াও আমরা কোলেস্টেরল পাবো, তাই তো? এখন তো আমরা তো জানি যে আমরা খালি কোলেস্টেরলকে সবসময় খারাপ বলি, কিন্তু কোলেস্টেরল তো আমাদের বডিতে অনেক কাজ করে, তাই না? আমরা অ্যাজ ফর এক্সাম্পল আমরা জানি যে সেল মেমব্রেন সিনথেসিস করলে সেল মেমব্রেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টই হচ্ছে কোলেস্টেরল, তাহলে এটার জন্য আমার লাগবে অল স্টেরয়েড হরমোন আর সিনথেসাইজড ফ্রম কোলেস্টেরল, তাহলে সেটার জন্য আমার কোলেস্টেরল লাগবে। বাইল অ্যাসিড, বাইল সল্ট অল আর সিনথেসাইজড ফ্রম কোলেস্টেরল। কাজেই সেলের ভিতরে তো কোলেস্টেরলের অনেক ফাংশন আছে। এবার তাহলে তোমরা বুঝতে পারলা যে এলডিএল এর কাজটা কি? এলডিএল এর কাজ হচ্ছে যে তোমার বডির ভিতরে তৈরি মানে এন্ডোজেনাসলি সিনথেসাইজড এই কোলেস্টেরলকে আলটিমেটলি ট্রান্সপোর্ট করে বিভিন্ন টিস্যুতে যেখানে যেখানে কোলেস্টেরলের প্রয়োজন সেখানে সেখানে নিয়ে যাওয়া, নিয়ে সেখানে সাপ্লাই দেওয়া। তাহলে দেখো এখানে সাপ্লাই দিয়ে ফেললো এই কোলেস্টেরল, আর যেটা বেশি হয়ে গেল সেটাকে দেখো এই যে এখানে জমা করে রেখে দিল।
এখন মজার জিনিস দেখো, সেটা হলো যে যখনই তোমার সেলটা, when cell is satisfied অথবা cell is filled with LDL, সরি, সেল ইজ ফিল্ড, এই যে LDL তো ভেঙে আলটিমেটলি তো কোলেস্টেরল সে বের করে ফেললো, ভেঙে ফেললো, এখন সেল তো ফিল্ড হয়ে গেছে কোলেস্টেরল দিয়ে, ওর তো আর মানে সেল ইজ স্যাটিসফাইড উইথ এনাফ কোলেস্টেরল। তো তখন সে কি করবে, তখন তো আর ফার্দার কোলেস্টেরলের তার প্রয়োজন নাই। তখন সে, আমরা জানি যে আমার সেল নিজেও কিন্তু কোলেস্টেরল তৈরি করতে পারে। আমরা হচ্ছে যে খাবারের মাধ্যমে তো পাই, কিছু কোলেস্টেরল কন্টেইনিং ফুড আছে, তোমরা জানো, সেগুলো খেলে আমার কোলেস্টেরল বেড়ে যায়। যাদের বডিতে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে ডাক্তার তাদেরকে এই ধরনের কোলেস্টেরল খেতে নিষেধ করে দেয়, এটাও তোমরা জানো। কিন্তু আমার বডি নিজেই কিন্তু কোলেস্টেরল তৈরি করে ফেলতে পারে। এখন তুমি এই যে LDL এর মাধ্যমে সেলের ভিতরে অলরেডি কোলেস্টেরল দিয়ে দিয়েছো, তার তো সেল তো অলরেডি ফিল্ড উইথ সো মেনি কোলেস্টেরল, তাহলে এই সেলের আর কোলেস্টেরল, ফার্দার কোলেস্টেরলের প্রয়োজন নাই। তখন সে কি করবে, এই যে আমরা জানি যে এখানে কোলেস্টেরল সিনথেসিসের রেট লিমিটিং এনজাইম, প্রত্যেকটা পাথওয়ের কিন্তু একটা রেট লিমিটিং এনজাইম থাকে বা রেগুলেটরি এনজাইম। এই এইচএমজি কোয়ে রিডাকটেসটা হচ্ছে যে কোলেস্টেরল সিনথেসিসের সেই রেট লিমিটিং এনজাইম। তাহলে এই যে দেখো মাইনাস সাইন দেওয়া মানে এই এইচএমজি কোয়ে রিডাকটেসটাকে তখন সে ইনহিবিট করে দিবে। তাহলে এই যখনই তুমি অনেক বেশি কোলেস্টেরল পেয়ে গেলা তোমার বডিতে, তখন এই এইচএমজি কোয়ে রিডাকটেসকে ইনহিবিট করবে। এট দ্য সেম টাইম কি করবে, এটাকে বলা হয় ডাউন রেগুলেশন। ডাউন রেগুলেশন মানে কি, দেখো এই যে রিসেপ্টর গুলো কি, অল রিসেপ্টরস আর বেসিক্যালি প্রোটিন, তাই তো, অল রিসেপ্টরস আর প্রোটিন। তাহলে এই প্রোটিন সিনথেসিস হলে আমরা জানি কি লাগে, প্রোটিন সিনথেসিস হলে তো এই যে প্রথমে হচ্ছে যে ডিএনএ তে তো আমার ওই জিনটা থাকে, ডিএনএ কে ট্রান্সক্রাইব করে মেসেঞ্জার আরএনএ তৈরি করতে হয়, মেসেঞ্জার আরএনএ কে ট্রান্সলেশন করে তো আমরা প্রোটিন তৈরি করি, এটা তো তোমরা সবাই জানো। তো ও কি করবে, ও যে দেখো এই যে ডিএনএ ট্রান্সক্রাইবড হয়ে মেসেঞ্জার আরএনএ তৈরি করাটাই বন্ধ করে দিবে। তাহলে কোনো মেসেঞ্জার আরএনএ আর তৈরি হবে না। মেসেঞ্জার আরএনএ যদি তৈরি না হয়, তাহলে আর ফার্দার কোনো এই রিসেপ্টর প্রোটিন গুলো তৈরি হতে পারবে না। তাহলে এই রিসেপ্টর প্রোটিন তৈরি না হলে কি হবে, ডাউন রেগুলেশন হবে, মানে সে আর ভিতরে নিবে না। দেখো এই যে এখানেই কিন্তু ওই মেকানিজমটা লুকায় আছে, সেটা হচ্ছে যে এই যে যখন মনে করো তোমার সেল is already satisfied with অথবা cell is already overflowed with cholesterol, তখন নতুন করে আর এই তোমার রিসেপ্টর তৈরি হবে না, এটাকে বলে ডাউন রেগুলেশন। এবং রিসেপ্টর তৈরি হবে না বলেই বাইরে তখন যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, সেই কোলেস্টেরল গুলোকে সেল আর অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করে ভিতরে নিবে না। এবং এই যে অ্যাকসেপ্ট করে না, ভিতরে নেয় না, এইটা অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়ে যায়। এই সেম ছবি এখানে আমি আরেকবার একটু দেখাইছি, আরেকটু মানে সিম্পল, ওটা তো একদম বইয়ের মেইন সেল, এখানে আরেকটু সিম্পলেস্ট ফর্মে দেওয়া আছে। যেহেতু তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দেবো, তোমরা পরে আরেকটু দেখে নিও। আমি পরের, কারণ এত ডিস্টার্ব করতেছে আজকে, ওই জন্য এইটা আর এক্সপ্লেন করার দরকার নাই, আমি পরের ইয়েটাতে চলে যাচ্ছি। এখন দেখো আমি যদি এই VLDL এবং LDL মেটাবলিজমকে সামারাইজ করি, তাহলে কি দাঁড়ালো, দেখো আমার লিভার থেকে তৈরি হলো VLDL। তো প্রথমে যখন ন্যাসেন্ট ছিল তখন তার সাথে ApoB100 ছিল, সার্কুলেশনে আসার পরে সে ApoB100 তো তার নিজস্ব ছিল, এছাড়াও সে কার কাছ থেকে ধার নিল হচ্ছে HDL এর কাছ থেকে। HDL এর কাছ থেকে দুটো জিনিস ধার নেয়, একটা হচ্ছে ApoC2 আর একটা হচ্ছে ApoE। এখানে যদিও এটা এখানে শুধু সি লেখা আছে, কিন্তু তোমরা এটা মনে রাখবা যে এটা হচ্ছে ApoC2 আর ApoE ধার নিল। কিন্তু এই যে এন্ডোথেলিয়াল, যখন সে সার্কুলেশন দিয়ে যাচ্ছে, বিভিন্ন টিস্যু দিয়ে যাচ্ছে, তখন ওই এন্ডোথেলিয়াল লাইপোপ্রোটিন লাইপেজ এটাকে ভেঙে ছোট করে ফেললো। ছোট করার পরে যেটা তৈরি হলো ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। সেই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের 50% কি করবে, 50% সে ওই যে তার তো কাজ শেষ হয়ে গেছে, কারণ ApoC2 তার এই লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে ভাঙার জন্যই লাগতো, সেটা কাজ যখন শেষ, তখন সে কি করবে, ApoC2 টাকে আবার দিয়ে দিবে, ব্যাক করায় দিয়ে দিবে HDL এর কাছে। তাহলে তার সাথে কি থাকলো, ApoE শুধু থাকলো। সেই ApoE দিয়ে সে যেন এই যেন চিনতে পারে এই যে ApoB100 আর ApoE রিসেপ্টর, এই দুটো থাকলো। এই দুটো দিয়ে দেখো এই 50% আইডিয়াল এখানে কি হয়ে গেল, লিভারের ভিতরে এন্ট্রি করে ফেলতে পারলো, বা ইন্টারনালাইজ হয়ে গেল, বা এন্ডোসাইটোজড হয়ে গেল। আর বাকি যে 50% থাকলো, সেইটা কিন্তু কি হয়, হেপাটিক, আমি যে বলেছিলাম, সে আস্তে আস্তে তার যত ট্রাইঅ্যাসাইলগ্লিসারল ছিল সবই সে মোটামুটি ভ্যানিশ করতে থাকে, ফিনিশ করতে থাকে। একটা তো এর আগে আমরা দেখে আসলাম যে সে কাকে দিয়ে দেয়, HDL কে দিয়ে দেয়।
এক্সচেঞ্জ অফ ইন এক্সচেঞ্জ অফ কি, ইন এক্সচেঞ্জ অফ হচ্ছে কোলেস্টেরল এস্টার, কোলেস্টেরলটাকে সে নিয়ে নেয় আর তার পরিবর্তে সে কি দিয়ে দেয়, তোমার সব ট্রাইসাইক্লিসাইড যেগুলো সেগুলো সব দিয়ে দেয়। এরকম করতে করতে কিন্তু সে আস্তে আস্তে ছোট হতে থাকে, কম্প্যাক্ট হতে থাকে, ডেন্স হতে থাকে। এছাড়াও সে কি করে, আরেকটা যেটা ছিল অ্যাপোই, যেটা সে বললাম যে অ্যাপোই তো তার দরকার নাই, তোমরা একটু আগেই দেখলা, ওর জন্য ডিফারেন্ট রিসেপ্টর যেহেতু কাজ করে, ওই জন্য অ্যাপোইটাকেও সে বিদায় করে দেয়। অ্যাপোই বিদায় করে দিয়ে আলটিমেটলি দেখো এলডিএল এর সাথে কি থাকে, শুধু অ্যাপো B100টা থাকে। এই অ্যাপো B100টাই কিন্তু এলডিএল রিসেপ্টরের সাথে কম্পিটেবল, এটার সাথে এটা বাইন্ড করতে পারে, বাইন্ড করে আলটিমেটলি সে এক্সট্রা হেপাটিক টিস্যুতেও সে ইন্টারনালাইজ হতে পারে, আবার সে লিভারেও যে ইন্টারনালাইজ হতে পারে। এছাড়াও যেটা এক্সট্রা, এই যে এখনই তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো, বললাম যে যখন ডাউন রেগুলেশন হয়, মানে ওই সেল ইজ অলরেডি ফিল্ড উইথ কোলেস্টেরল, ওই সেলের আর কোলেস্টেরল দরকার নেই, তখন কি হবে, তখন এই এলডিএল যে রিসেপ্টর এটা ডাউন রেগুলেটেড হবে, ফার্দার এলডিএল রিসেপ্টর আর তৈরি হবে না। তাহলে তোমার বডিতে যদি তুমি তখন এলডিএল বেশি বেশি দিতে থাকো, সাপ্লাই দিতে থাকো, সেই এলডিএল গুলো যাবে কোথায়? আমরা তো জানি যে ম্যাক্রোফেজ গুলো কি হিসেবে কাজ করে, স্ক্যাভেঞ্জার সেল হিসেবে কাজ করে। আমাদের বডির ভিতরে যত হাবিজাবি জিনিসপত্র আছে সবগুলোকে ঝাড়ু দিয়ে সাফ করার মতো, স্ক্যাভেঞ্জার সেল মানে তো জানোই, স্ক্যাভেঞ্জিং মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো। তাহলে এ কি করবে, হ্যাঁ অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, কারণ হচ্ছে এক্সেস অ্যামাউন্ট যদি থাকে তখন তো সে আর সেলের ভিতরে ঢুকতে পারবে না, যখনই সে ঢুকতে পারবে না তখন দেখো এই স্ক্যাভেঞ্জার সেলগুলো কি কাজ করে, যে কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস স্টার্ট হয়ে যায়। এবার তোমরা এখানে চলে আসো যে মনে করো বেড়ে গেছে, তো এইটা ডাউন রেগুলেটেড হয়ে গেছে, ফার্দার সেলের ভিতরে আর যেতে পারতেছে না, ফার্দার সেলের ভিতরে যখন না, নর্মালি আমাদের বডিতে কিছু কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হ্যাঁ, আর আমার বডি সব সময় এই অক্সিডেশন, আমার বডির যখন অক্সিডেশন হয়, তোমরা তো অলরেডি পড়েছো তাই না, এই যে আমরা যে বিভিন্ন সময় অক্সিডেশন গুলো যে পড়লাম, সেই অক্সিডেশনের বাই প্রোডাক্ট হিসেবে আমার বডিতে কিছু কিছু সুপার অক্সাইড তৈরি হয়, যেগুলোকে আমরা বলে থাকি ROS, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, বা এদেরকে সুপার অক্সাইড বলা হয়ে থাকে। তার ভিতরে কি কি থাকে, বা ওদেরকে আমরা বলে থাকি অক্সিডেটিভ এজেন্ট। এদের ভিতরে যেমন সুপার অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, আদার অক্সিডেন্ট, এরা তো বসে আছে কিসের জন্য, যে যদি এই এক্সট্রা এলডিএল যদি ইন্টারনালাইজ কোনো এলডিএল কে না পায়, যদি বাইরে বেশি বেশি এলডিএল থাকে, তাহলে তাকে কি করবে, তাকে অক্সিডাইজড করে ফেলবে। তো এই যখনই একটা এলডিএল অক্সিডাইজড হয়ে যায় তখন ওর দেখো চেহারা তো চেঞ্জ হয়ে গেল, অক্সিডাইজড হলে মানে চেহারা চেঞ্জ হয়ে গেল। এমনিতে মনে করো ডাউন রেগুলেটেড হয়ে আছে, কোনো রিসেপ্টর নাই, সেজন্য ভিতরে ঢুকতে পারতেছে না। এরপরে যখনই তার এই অক্সিডাইজড হওয়ার পরে যখন সে তার চেহারা চেঞ্জ হয়ে গেল, তখন এই ম্যাক্রোফেজ গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। ম্যাক্রোফেজ গুলোর আবার কি, ম্যাক্রোফেজ গুলো ও তো যা পায় তাই এনগাল্প করে ফেলে, ওর তো আর কোনো স্পেসিফিক রিসেপ্টর নাই, তো যা পাচ্ছে তাই নিয়ে নিচ্ছে। তো এই সমস্ত এই অক্সিডাইজড সমস্ত এলডিএল গুলোকে সে এনগাল্প করে ফেলে আলটিমেটলি সে কি হয়ে গেল, ফোম সেলে কনভার্ট হয়ে গেল। এই ছবিটাও তোমরা লিপিং কটে পাবা, দেখো ওখানে সুন্দর করে, যারা আরেকটু ফার্দার জানতে চাও তোমরা আরেকটু এটা এক্সপ্লানেশন করে নিও। এটা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য, বাট এটা আসলে মেইনলি পোস্ট গ্র্যাড স্টুডেন্টদের জন্য দরকার, তোমাদের আন্ডার গ্র্যাড লেভেলে এটা দরকার নেই, ওরকম দরকার নেই। আসলে আমি তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমি সব টিচারদের প্রতি রেসপেক্ট রেখেই বলতে চাই, আসলে আমাদেরও উচিত যে একটা ডিমার্কেশন লাইন থাকা, যদিও আমাদের কারিকুলামে কিন্তু এটা দেওয়া আছে যে আসলে তোমাদের এমবিবিএস পাশের জন্য কতটুকু দরকার, আর যারা হচ্ছে যে পরবর্তীতে যে বায়োকেমিস্ট্রিতে হচ্ছে যে তার ক্যারিয়ার করবে, বায়োকেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাড করবে, বা ফার্দার পোস্ট গ্র্যাড করতে গেলেও বায়োকেমিস্ট্রির এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস কিভাবে শুরু হয় ইত্যাদি ইত্যাদি, এগুলোর পরে যে তোমাদের হয়তো আরো ডিটেলস লাগবে, এখন তোমাদের এই লেভেলে এত ডিটেলস লাগবে না। তোমরা শুধু এটুকুই জানো যে আমার বডিতে কিছু অক্সিডেন্ট আছে, কিছু ফ্রি রেডিক্যালস আছে, তাদের কাজই হচ্ছে যে যদি কোনো এরকম মানে আনইন্টারনালাইজ কোনো জিনিস পায় বাইরে, তাহলে তাদেরকে সবসময় সে অক্সিডাইজড করার চিন্তা ভাবনা করবে। আর আমার বডিতেও কিন্তু দেখো, বডিতে আমাদের যে ক্রিয়েটর উনি অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে কিছু, যেমন ভিটামিন ই, অ্যাসকর্বিক অ্যাসিড, বেটা ক্যারোটিন, আমরা তো পড়েছি তাই না, এসিই পড়ি না, যে আমরা এই ভিটামিন গুলো আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট, ন্যাচারালি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তার মানে অক্সিডাইজ হতে গেলে এরা বাধা দেয়, কিন্তু এদেরও তো একটা লিমিটেশন আছে। তোমার যদি অনেক বেশি বেড়ে যায় তখন তো আর সে বাধা দিতে পারবে না, তখন কি হবে, এলডিএল গুলো অক্সিডাইজ হয়ে যাবে। এই
অক্সিডাইজ যখন হয়ে গেল তখন তো এটা আমার বডির জন্য কি হয়ে গেল, বডির জন্য একটা বার্ডেন হয়ে গেল, ওইটা কোথাও যেতে পারবে না। তখন এই স্ক্যাভেঞ্জার সেল মানে ম্যাক্রোফেজ গুলো কি হবে, ম্যাক্রোফেজ গুলো ওগুলোকে এনগাল্প করে ফেলবে। এই ম্যাক্রোফেজ ওদেরকে এনগাল্প করে ওরা কিন্তু ফোম সেলে কনভার্ট হয়ে যায়। এই ফোম সেল গুলোই আলটিমেটলি যে কি শুরু করে দেয়, তোমার এই অ্যাথেরোস্ক্লেরোসিস স্টার্ট করে দেয়।